আজকে পর্বটি এমন একটি বিষয়বস্তু নিয়ে যা অনেকের কাছে বোধগম্য হবে না। মাইকেল জর্জ সোরেজ কি? এটা খায় না মাথায় দেয়? এই ব্যক্তির বাড়ি কোথায়? কি কাজ করে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো উঠে আসে। আসুন এক এক করে উত্তর দেবার চেষ্টা করি। মাইকেল জর্জ সোরেজ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কার এবং আমেরিকার ডিপ স্টেট থিওরির বা গুপ্ত রাষ্ট্রের ধারণার জনক। তার কাজ হলো গুপ্ত হত্যা, বিভিন্ন দেশে অশান্তি পাকিয়ে সরকারের পতন ঘটানো অথবা আমেরিকার অনুকূলে সেই দেশে তাবেদার সরকার গঠন। মাইকেল জর্জ সোরসরা কীভাবে কাজ করে? প্রথমে আমেরিকা ভিত্তিক বিভিন্ন এনজিও এর মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ ঢালে। তারপর সরকার বিরোধী নেতৃত্বকে টাকা ঘুষ দিয়ে বশ করে। এবার সরকার বিরোধী আন্দোলন শুরু হলে তার পিছনেও বিপুল পরিমাণে অর্থ ঢালে, প্রয়োজনে অস্ত্র সাপ্লাই দেয়। জর্জ সোরসরা পাপ গুপ্তচর সংস্থা আইএসআই এর মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ ও অস্ত্র নেপালে সাপ্লাই দিয়েছে। যেমন ধরুন, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, বাংলাদেশের রাজধানী ঢাকায় ও নেপালের রাজধানী কাঠমান্ডুতে এত লোকের সমাবেশ করা হয়েছে, তাতে কে টাকা ঢেলেছে? টাকা ছাড়া এত লোকের মুভমেন্ট সম্ভব নয়। জর্জ সোরসরা প্রথমে আমেরিকার বাইডেন প্রশাসনকে নিয়ন্ত্রণ করে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় মনে হয়েছিল এবার হয়তো জর্জ সোরসদের ক্ষমতা খর্ব হবে, কিন্তু কিসের কি? ট্রাম্পের বন্ধু প্রখ্যাত মার্কিন শিল্পপতি ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং নিজেও প্রচার অভিযানে অংশ নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ভাবা হয়েছিল ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। কিসের কি? জয়লাভের পরই ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের দূরত্ব তৈরি হলো। প্রযত্নে জর্জ সোরেজ। এই মার্কিন নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচার অভিযানে অংশ নিয়েছিলেন এবং আদানি আম্বানিদের দিয়ে প্রচুর অর্থ সাহায্য করেছেন। আশা ছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে ভারতের পক্ষে কাজ করবেন। ডোনাল্ড ট্রাম্প ভারতের পক্ষে কী ধরনের কাজ করেছেন সে তো আমরা দেখতেই পাচ্ছি, ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে। একটি উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। 24 লোকসভা নির্বাচনে বিজেপির স্লোগান ছিল আপকে বার 400 পার। বিজেপির 400 আসন পাওয়ার মতো অনুকূল পরিস্থিতি ছিল, কিন্তু ফলে দেখা গেল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা, কোনো রকমে 240 আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। কেন এমন হলো সেটাই একটা বড় প্রশ্ন। এখনও যদি নির্বাচন হয় তবে বিজেপি এককভাবে 300-র উপর আসন পাবে। এত ঝড়ঝাপটার পরেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী প্রত্যাশিত ভোটের থেকেও 15টি ভোট বেশি পেয়েছে। আসুন শ্রীলঙ্কার দিকে একটু তাকাই। এখানে বিক্ষুব্ধ জনতা রাষ্ট্রপতি প্রাসাদ দখল করে নিয়ে লুটপাট চালিয়েছে। দেখুন বাংলাদেশের দিকে। Incredible scenes out of Bangladesh as a crowd rushes what looks to be a police vehicle.
সেখানেও বিক্ষুব্ধ জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন দখল করে লুটপাট চালিয়েছে। লাস্ট পর্যায়ে দেখুন নেপালেও বিক্ষুব্ধ জনতা নেপালের পার্লামেন্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবন দখল করে এবং লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে। সব জায়গায় চিত্র একই এবং সবই ভারতের প্রতিবেশী রাষ্ট্র। হঠাৎ করেই যেন আগুন জ্বলে উঠল, ব্যাপারটা অত সহজ নয়। আমরা ধরতে পারছি না, পিছনে একজন নিশ্চয়ই রিং মাস্টার আছে। এই রিং মাস্টারটি হলো মার্কিন চিন্তাবিদ ও ডিপ স্টেট থিওরির জনক মাইকেল জর্জ সোরেজ। হাজার হাজার মাইল দূরে বসে তিনি যে পরিকল্পনা করেছেন, বাস্তবে তাই যেন ফলে যাচ্ছে। এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হয়, যা আমেরিকার যুক্তরাষ্ট্র সাপ্লাই দিচ্ছে। আমাদের ভারতবর্ষকেও অশান্ত করার কম চেষ্টা হয়নি করছেন না জর্জ সোরজ। মণিপুর, মিজোরামে গণ্ডগোল, দিল্লির কৃষক আন্দোলন এবং অতি সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন স্থানে ওয়াকফ আন্দোলনের নামে হিন্দুদের উপর একতরফা আক্রমণ হয়েছে। তার পিছনেও বিদেশি শক্তি হিসাবে জর্জ সোরজদের হাত আছে এবং প্রচুর পরিমাণে অর্থ ঢালা হয়েছে। ভারত শক্ত হাতে তা সামলে নিয়েছে। ভারতের অর্থনীতি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো দুর্বল নয়, তাই জর্জ সোরজরা দাঁত ফোটাতে পারছে না। জর্জ সোরজদের আরও একটি গভীর পরিকল্পনা ছিল, বড় কোনো শক্তি দিয়ে ভারতকে আঘাত করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তান, বাংলাদেশকে দিয়ে হবে না, চীনকে দিয়ে ভারতকে আঘাত করা। চীন, ভারত দুই দেশই বৃহত্তর অর্থনৈতিক শক্তি। যদি এই দুই দেশের ভিতর যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, দুই দেশই অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং আমেরিকার পদানত হবে। মাননীয় মোদিজির প্রখর কূটনৈতিক বুদ্ধি সেটা বুঝতে পেরেই অতি দ্রুত চীনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। মোদিজি ও শি জিনপিংয়ের বাস্তব কূটনৈতিক বুদ্ধি জর্জ সোরজদের সে আশায় জল ঢেলে দিয়েছে। নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতে আশ্রয় নিতে চেয়েছিল। ভারত আশ্রয় দিতে অস্বীকার করে। জর্জ সোরজরা ভেবেছিল ওলিকে শেখ হাসিনার মতো আশ্রয় দিয়ে ভারত চীনের বিরাজভাজন হবে এবং ভারত চীনের সঙ্গে অযথা দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। মোদিজি প্রখর কূটনৈতিক চালে জর্জ সোরজদের সে আশাও মাঠে মারা গেছে। বাংলাদেশের শেখ হাসিনা কি অপরাধ ছিল? তিনি বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নৌঘাঁটি বানানোর জন্য আমেরিকাকে দিতে অস্বীকার করেছিলেন। তার ফল হাসিনাকে ভুগতে হচ্ছে। আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রির নতুন নামকরণ করা হয়েছে মিনিস্ট্রি অফ ওয়ার, অর্থাৎ আমেরিকা যখন তখন যুদ্ধ করার জন্য প্রস্তুত। দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ ভেনেজুয়েলা আক্রমণে উদ্যত। ভেনেজুয়েলার অপরাধ কি? দেশটির মাটির নিচে অফুরন্ত খনিজ তেল সঞ্চিত আছে। এই তেল ভাণ্ডারের দখল আমেরিকার চাই। আমেরিকার অজুহাত সৃষ্টি করতে সময় লাগে না। ভেনেজুয়েলার উপর আমেরিকা মাদক পাচারের তকমা লাগিয়ে দিয়েছে। এই ভেনেজুয়েলার মাদক খেয়ে নাকি আমেরিকার দুধের শিশুরা মারা যাচ্ছে এবং আমেরিকার পুলিশ বসে বসে ঘুমাচ্ছে। ভারতের প্রবৃদ্ধির হার আমেরিকার 3 গুণ এবং এটা ডোনাল্ড ট্রাম্পের গাত্রদাহের কারণ। সঙ্গে সঙ্গে ভারত রাশিয়া চীনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। আমেরিকা ভারতীয় পণ্যের বাজার বন্ধ করে দিয়েছে, তো রাশিয়া চীন তাদের বাজার ভারতীয় পণ্যের জন্য মুক্ত করে দিয়েছে। এই ব্যালেন্সের খেলায় আগামী দিনে ভারতকে চলতে হবে। 2014 পর্যন্ত ভারত অস্ত্রের ব্যাপারে সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভরশীল ছিল। ডক্টর মনমোহন সিংয়ের রাজত্বে কালের শেষ দিকে 7 দিনের যুদ্ধ করার মতো গোলাবারুদ ছিল না। 2014তে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ক্ষমতায় আসার পর গোলাবারুদের অভাব তো দূর হয়েছেই,
অতিরিক্ত সফিস্টিকেটেড বিশ্বমানের অস্ত্রগুলি সংগ্রহ করেছে। শুধু অস্ত্র কিনেই ক্ষান্ত থাকছে না ভারত, তার টেকনোলজিও কিনে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ওই অস্ত্রগুলি ভারতেই তৈরি করতে চেষ্টা করেছেন। আগামী দিনে ভারত বিশ্ব অস্ত্র বাজারে ঢোকার চেষ্টা করছে। সুতরাং ভারতের এই সকল কর্মকাণ্ড ডোনাল্ড ট্রাম্প বা জর্জ সোরোসদের সহ্য হয় কী করে? আমেরিকা শুধু তেরিফ চাপিয়েছে, আমেরিকা আক্রমণ করে বসেনি, এটাই সবচেয়ে বড় কথা। ভারতের অর্থনীতি, ভারতের একতা জর্জ সোরোসদের সহ্যের বাইরে। সুতরাং জর্জ সোরোসরা ভারতকে খণ্ড বিখণ্ড করতে চাইবেই। এই বিষয়টি অনুধাবন করে ভারতকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরও একটি কথা এখানে না বললেই নয়, 90% হিন্দুদের দেশ নেপাল। আন্দোলন করছে হিন্দু ছাত্র যুব সম্প্রদায়। এত মন্দির ভাঙ্গা হচ্ছে কেন? কেন হিন্দু তীর্থ পশুপতিনাথ মন্দির লুটপাট করা হলো? এ কাজগুলি কারা করছে? আইএসআইয়ের মাধ্যমে মুসলিম লুটেরারা সুযোগ নিচ্ছে না তো? নেপাল সেনাবাহিনীকে ভাবতে হবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।